বাজেটে কাঁচামাল আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় ইস্পাত শিল্পের অগ্রযাত্রা ব্যাহত, বাড়ছে ভবন নির্মাণ ব্যয়। শুল্ক কমলে রপ্তানি আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় কোমেনের কারণে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতির শিকার চট্টগ্রাম বন্দর। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের কাছে ক্ষতিপূরণ চাইবে বন্দর কর্তৃপক্ষ। দক্ষিণের জেলাগুলোতে বন্যা দেখা দিলেও পানির অভাবে আমন চারা রোপণ করতে পারছে না গাইবান্ধার কৃষকরা। জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন কৃষিবিদরা। অতিবৃষ্টি আর অনাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত যশোরের হ্যাচারিগুলো ভরা মৌসুমেও নেই রেনু ও পোনার বেচা বিক্রি। প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতির দাবি হ্যাচারি মালিকদের। এবং দিল্লিতে স্থানান্তরের পর ব্রিটিশ ভিসা পেতে সময় লাগছে প্রবাসীদের। বেড়েছে প্রত্যাখ্যানের হারও। সমাধানের আশ্বাস বাংলাদেশি বংশোদ্ভূত ৩ ব্রিটিশ এমপির। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো দেশের আবাসন খাত ও ভবন নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন রিহ্যাব সদস্য এবং এ ক্লাস হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী জহির আহমেদ। জনাব জহির আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে এই সংক্রান্ত যে রিপোর্টটি আমাদের আছে সেটি আমরা দর্শকদের দেখিয়ে তারপরে আপনার কাছে আমরা ফিরছি। চলতি অর্থ বছরের বাজেটে কাঁচামাল আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ইস্পাত শিল্পের অগ্রযাত্রা। এতে ইস্পাতের ভবন নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্প মালিকরা। পাশাপাশি বিলেট আমদানিতে শুল্ক কমানো হলে এ খাতে রপ্তানি আরও বাড়ানো সম্ভব হবে বলেও দাবি তাদের। এদিকে ইস্পাত নির্ভর নির্মাণ শিল্পের বিকাশে ভবন রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুবার ফয়সালের রিপোর্ট। এক দশক আগে প্রাথমিকভাবে ইস্পাতের শীট তৈরি শুরু হয় বাংলাদেশে, যার একমাত্র কাঁচামাল বিলেট ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর। বর্তমানে সে চিত্র পুরোপুরি না বদলালেও ইস্পাত নির্ভর নির্মাণ শিল্পে এসেছে ব্যাপক পরিবর্তন। শুধু শীট তৈরি নয়, দেশের বিভিন্ন শিল্প কারখানায় এখন তৈরি হচ্ছে এক একটি সম্পূর্ণ ভবন, যেখানে শুরু থেকে শেষ সবকিছুরই একমাত্র উপাদান ইস্পাত। ব্যবসায়ীরা বলছেন ৪ মিলিমিটার পুরু ইস্পাতের শীট আমদানিতে ২৫% শুল্ক সহ ৬২% শুল্ক কর দিতে হচ্ছে তাদের, যার ফলে ভবন নির্মাণ ব্যয় শুধু নয়, ব্যাহত হচ্ছে ইস্পাত শিল্পের অগ্রযাত্রাও। গত ১০ বছরেই একটা ইম্পোর্ট বেসড ইন্ডাস্ট্রিকে একটা এক্সপোর্ট বেসড ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করেছি। র ম্যাটেরিয়ালটা খুবই ন্যূনতম হারে যদি ধার্য করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রির একটা দ্রুত বিকাশের একটা সম্ভাবনা থাকতো। র ম্যাটেরিয়াল 61% ডিউটি দিয়ে আমাদের আনতে হয়, এখানে ইন্ডাস্ট্রি কিভাবে হবে? গভর্নমেন্ট যদি এই ডিউটি কমিয়ে দেয়, আমাদের ম্যান পাওয়ার কাজে লাগিয়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণ এক্সপোর্ট করতে পারি। এই শিল্পের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে দ্বিমত না থাকলেও শ্রমিকদের যথেষ্ট কারিগরি দক্ষতা না থাকায় ইস্পাতের তৈরি ভবনগুলো দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়তে পারে বলে মত স্থাপনা বিশেষজ্ঞদের। এক্ষেত্রে সরকার ও মালিক পক্ষের প্রতি আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শও তাদের। গভর্নমেন্ট লেভেলে কোনো প্রতিষ্ঠানও নাই যে যারা ওয়েল্ডিং করবেন তাদেরকে আপনার সার্টিফিকেশন দিবে। আরেকটা ঝুঁকির দিক স্টিল স্ট্রাকচারে আছে। কংক্রিট স্ট্রাকচারে ফায়ার লাগার পরেও স্ট্রাকচারগুলো কলাপস করেনি, কিন্তু সাভারে আপনি যদি দেখেন একটা স্টিল স্ট্রাকচার আগুন লাগার ৪ ঘন্টার মধ্যে কিন্তু পুরো ফ্যাক্টরি আপনার একদম বসে গেছে। সব মিলিয়ে দেশের ১২৪টি ইস্পাত কোম্পানিতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২ লাখ মানুষের। এ খাতে মোট বিনিয়োগ ছাড়িয়েছে ৫০,০০০ কোটি টাকা। শীটের উপর শীট বসিয়ে গড়ে তোলা হচ্ছে এক একটি ভবনের প্রাথমিক কাঠামো। যদিও স্টিল নির্ভর ভবন নির্মাণ এদেশে খুব বেশি দিন আগে শুরু হয়নি, এরপরও এটি এখন পরিণত হয়েছে রপ্তানিমুখী খাতে। এভাবেই কৃষক, শ্রমিক, দিনমজুর কিংবা ব্যবসায়ী আর শিল্পপতি সবার সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে এক অন্য বাংলাদেশ, যেখানে থাকবে না ক্ষুধা, দারিদ্র্য কিংবা বেকারত্বের কালো ছায়া। সময়ের পরিক্রমায় এই প্রত্যাশাটুকু কি এখন আর খুব বেশি কিছু? জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। দর্শক, এই ইস্পাত শিল্প সংক্রান্ত রিপোর্টে আমরা দেখলাম এবারে দেশের আবাসন খাত এবং ভবন নির্মাণ শিল্পে এই ইস্পাতের ব্যবহার এবং এই শিল্পের সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি রিহ্যাব সদস্য ও এ ক্লাস হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী জহির আহমেদের সঙ্গে।
জনাব জহির আহমেদ, আপনিও তো আমাদের সঙ্গে রিপোর্টে দেখলেন দর্শকদের সঙ্গে সঙ্গে। তো এখন কিন্তু গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ইস্পাতের ভবন নির্মাণ একটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এটি ধীরে ধীরে বাড়ছে বলা যায়। তো এই ইস্পাতের ব্যবহার ভবন নির্মাণে এটির আসলে সম্ভাবনাটা কখন থেকে শুরু হলো এবং সামনের পথ চলাটা যদি আপনারা বলেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। ইস্পাত শিল্পে ভবন নির্মাণ এটা খুব সুখকর একটা জিনিস। আপনি অল্প সময় আমরা একটা ভবন তৈরি করতে পারি। আমাদের দেশে ইস্পাত শিল্পের ভবন নির্মাণ শুরু হয় 1985 সাল থেকে আমাদের দেশে ইয়েতে। এই পর্যন্ত যে ভবনগুলো আমাদের দেশে তৈরি হয়েছিল ম্যাক্সিমাম হলো কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল কোনো বিল্ডিং তৈরি হয় নাই। এটা আপনি দেশের বাইরে যেমন একটা টাইম ইজ ফ্যাক্টর, আপনি 20 দিনের মধ্যে 10 দিনের মধ্যে ভবনটা তৈরি করতে হবে। সেখানে আমাদের দেশে এই গুরুত্ব আমাদের আবাসন সেক্টরে এটা আসছে না কেন? আমাদের আমরা ইট বালি সিমেন্ট রড যখন তখন ফেলে রাখতে পারি, আস্তে ধীরে কাজ করতে পারি। ইস্পাত শিল্পে যদি আমরা বিল্ডিংটা তৈরি করি আমাদের এককালীন বিশাল একটা অ্যামাউন্ট আমাদের খরচ করতে হয়। সেই ক্ষেত্রে এটা আবার আমাদের জন্য একটা পসিবিলিটি, আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। তারপরে ইস্পাত শিল্পের ভবিষ্যৎ খুবই ভালো, যেমন ভূমিকম্প সহনীয়। ভূমিকম্পের যতগুলো বিল্ডিং হচ্ছে ইস্পাতের কমার্শিয়াল বিল্ডিং ভূমিকম্প সহনীয়। তো এটার ইস্পাত শিল্পর বিল্ডিং ভবিষ্যতে আপনি আজকে একটা বিল্ডিং তৈরি করলেন আরসিসি দিয়ে, সেই বিল্ডিংটা আপনি তৈরি করতে 50 লক্ষ টাকা আপনি খরচ করলেন। এই বিল্ডিংটা প্রতিদিন কিন্তু আপনার টাকা কিন্তু নষ্ট হচ্ছে। 50 বছর পরে একটা বিল্ডিং এর ভ্যালু কিন্তু আর নেই, কিন্তু ইস্পাতের ভ্যালু 50 বছর 50 গুণ আপনি বেড়ে যাবে। কিন্তু ইনিশিয়ালি আপনার যে ইনভেস্ট এটা আপনাকে সবচেয়ে বেশি করতে হয়, এটাই প্রবলেম। কিন্তু এটার ভবিষ্যৎ খুব ভালো। 60% যে ট্যাক্স দিয়ে আনতে হচ্ছে এতে আপনার বৈদেশিক মুদ্রা আমাদের ইয়াতে অপচয় হচ্ছে। সেই ক্ষেত্রে আর আমরা যদি দেশে আরসিসি দিয়ে যে বিল্ডিং গুলো তৈরি করি সেটা আমাদের ম্যাক্সিমাম কাজ হলো আমাদের দেশ থেকে আমরা সংগ্রহ করি, শুধু রডটা ছাড়া। আচ্ছা, কিন্তু এই ভবনগুলো যেটি তৈরি হচ্ছে বেশ ঝুঁকিও তো রয়েছে, যেমন আগুন লাগলে যে অবস্থায় ভেঙে পড়ার যে একটা আশঙ্কা, মানে সেটির ব্যাপারে আপনারা কি বলছেন? আমি বলি, কিছুদিন আগে দিগন্ত নামে একটা গার্মেন্টস কারখানায় আগুন লাগার পরে 9 তলা ভবন গলে গেল। জি, সেখানে আপনি ওখানে যে পরিমাণ ফেব্রিক ছিল, ফেব্রিক আগুন লাগলে আপনার যে আরসিসি বিল্ডিং ও হয় সেখানে ধ্বংস হওয়ার মতো অবস্থা। এখানে আপনি সারা ওয়ার্ল্ডে দেখবেন 60 তলা 100 তলা 110 তলা যেসব বিল্ডিং হয়েছে সব কিন্তু ইস্পাত শিল্পী দিয়ে তৈরি করা আছে। সেখানে কম্বিনেশন করা আছে আরসিসি আর ইস্পাত কম্বিনেশন করা বিল্ডিং। তো সুতরাং এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার হচ্ছে তো ইস্পাত শিল্পের কাজ করা। সুতরাং এইটার আমাদের এইখানে একটা জিনিস, আমাদের যে 9 তলা আমরা যে কমার্শিয়াল বিল্ডিং গুলো করি আমাদের নতুন রেসিডেন্সিয়াল এখন স্পেশাল বাসি না, সেখানে ফায়ার ফাইটিং একটু প্রবলেম হয়। ফায়ার ফাইটিং প্রবলেম হয়, আপনি একটা রডের যদি এই মাথায় আগুন লাগে কিন্তু এই মাথা অটোমেটিক হিট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ফায়ার ফাইটিং অত উন্নত না যে ইয়াতে আপনি এক সময় আমরা ইস্পাত শিল্পীকে নিয়ে আসতে হবে কাজ করতে। আমরা এখন ইয়েতে আরসিসিতে আমাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ে 80 থেকে 90 টাকা, আর ইস্পাত শিল্পে করতে গেলে আমার মিনিমাম 300 থেকে 350 50 60 70 টাকা পার স্কোয়ার ফিট আমাদের খরচ হচ্ছে। আমার ইনিশিয়ালি আমার ইনভেস্টটা বেশি কিন্তু আমার লাভ আছে, কিন্তু আমরা করতে পারি সেটাও লাভ আছে। তা আমরা আশা করব ভবিষ্যতে এই ভূমিকম্প যেভাবে হচ্ছে আমাদের নেপাল হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে, আমাদের দেশ হচ্ছে, ইস্পাত শিল্পের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এই শিল্পের সঙ্গে তো মানে এখানে বিনিয়োগ 50,000 কোটি টাকার বেশি, প্রায় 2 লাখের মতো মানুষ কাজ করছে, কাঁচামালও বেশ দেশেও অনেকটা তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে নতুন করে যে শুল্ক আপনারা কমানোর দাবি করেছেন এবং এই বছরের বাজেটে এটা আরো বাড়ানো হয়েছে, তো এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আপনারা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? না, আমি ইচ্ছা সেটা আমাদের সাথে আমরা বিল্ডিং করে আমাদের রড কিনতে হয়, স্টিলের সাথে ইস্পাতের সাথে আমাদের সম্পর্ক আছে। তো 60% ট্যাক্স ইজ ওভার। আমরা অবশ্যই আশা করব দেশ উন্নত করতে হলে, দেশে অগ্রগতি হতে হলে ইস্পাত শিল্পের ট্যাক্স অবশ্যই কমাতে হবে। জি, মানে এই ক্ষেত্রে আপনাদের মানে একদম নির্দিষ্ট করে স্পেসিফিক কোনো পরামর্শ সরকারের প্রতি আছে কিনা? আপনারা তো মানে এই শিল্পের যেহেতু বিকাশটা 80-র দশকের পর থেকে শুরু হচ্ছে এবং এখন পর্যন্ত তো প্রায় 120 থেকে 30টির মতো কোম্পানি এখানে কাজ করছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই খাতটাকে যদি সমৃদ্ধ করা যায় তাহলে রপ্তানির যে পরিমাণটি সেটিও বাড়ানো সম্ভব। হ্যাঁ, আপনি এখন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে গেলে সে কিন্তু আপনার আরসিসিতে জানা আছে, কিন্তু ইস্পাত শিল্পে ইস্পাত দিয়ে সে কিন্তু ইয়া দিয়ে যে সেকশন তৈরি করে সে কিন্তু ইন্ডাস্ট্রি করে। তো সুতরাং
এইটাতে এই যে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ইয়ে হয়ে যাবে, ইস্পাত শিল্পের ট্যাক্স করতে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে তারা ওই অন্য পথে যাবে। তো সুতরাং আমি মনে করি যে এটা ট্যাক্স কমানো ছাড়া কোনো উপায় নাই। আর দেশকে গড়তে হলে বা দেশ ইন্ডাস্ট্রিগুলোকে যদি গভর্নমেন্ট সাপোর্ট দিতে হয়, তাহলে এটা ট্যাক্সের কমানো ছাড়া কোনো বিকল্প পথ দেখছি না আমরা। মানুষ আবাসন মানে খাতের, আপনি যেমনটি বললেন যে বাণিজ্যিক ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে ইস্পাতের ব্যবহারটা বেড়েছে এবং এগুলো প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু যে আবাসিক যে ভবনগুলো সেগুলোর ব্যাপারে কিন্তু মানুষ খুব বেশি উৎসাহ দেখাচ্ছে না। সেইভাবে উৎসাহের কারণ আছে। আপনি আবাসিক ভবনে আমাদেরকে, আমরা কোনো অ্যাপার্টমেন্ট তৈরি করে বিক্রি করতে গেলে পাবলিক কিন্তু আমাদেরকে একসাথে টাকা দেয় না, আস্তে আস্তে টাকা দেয় বা ধীরে ধীরে দেয়। আমি ইট বালি সিমেন্ট আইনি রাস্তার ধারে ফেলে রাখতে পারি, আস্তে ধীরে বিল্ডিং এর কাজ করতে পারি, আস্তে আস্তে টাকা দেয়, আমাদের টাইম এম নাই। কিন্তু আপনি একটা 10তলা বিল্ডিং করতে গেলে আমার 10 থেকে 15 দিন লাগে একটা ইয়াতে সেকশন তৈরি করে ইয়াতে পাত দিয়ে ঢালাই ইয়ে করে দিয়ে আমি পার্টিশন করে আমি ইয়ে করে নিতে পারি। কিন্তু ইস্পাত শিল্পে এটা হলো আমার ইনিশিয়ালি যে আমার ইনভেস্টটা হচ্ছে, এটা আমার প্রচুর ইনভেস্টটা হচ্ছে। সেই জন্য এই আমাদের দেশে এই আবাসন খাতে এটা আসতে, বর্তমানে আবাসন অবস্থা এমনি খারাপ, বর্তমানে আসার কোনো সম্ভাবনা, ভবিষ্যতে হয়তো আবাসন খাতে আসতে পারে এটা। কিন্তু একটি ব্যাপার রয়েছে যে এখানে দক্ষ শ্রমিক তৈরির আসলে যে সম্ভাবনাটি সেটি খুব কম, এবং বলা হচ্ছে যে দক্ষ শ্রমিক নেই বলেই মানুষের আস্থা খুব বেশি দিকে নেই এবং তারা খুব বেশি উৎসাহ দেখাচ্ছে না। এই বিষয়টি কিন্তু মোটামুটি আমাদের রিপোর্টেও আমরা দেখলাম এই বিষয়টি। আপনি যেটা বলছেন এটা সত্যি কথা। আমাদের যারা ডিজাইন ইঞ্জিনিয়ার ডিজাইন করে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন করে, ওরা কিন্তু ইস্পাত শিল্প নিয়ে কখনো ডিজাইন করে না। তারাও তাদের মধ্যে, তাদের কাছে একটা নতুন ব্যাপার। তারপরে এখানে দক্ষ শ্রমিক নেই, দক্ষ ইঞ্জিনিয়ার নেই, দক্ষ টেকনিশিয়ান নেই, যার জন্য এটা এমনি মুক্ত পড়তেছে। এটা প্রশিক্ষিত, আপনি দেখেন আমাদের রিয়েল এস্টেট সেক্টরে রাস্তায় একজন লোক, আনস্কিল লোক, ওরে আনে আমরা কাজ করাতে পারতেছি। এখানে সে প্রশিক্ষিত হচ্ছে, এখানে সে ট্রেনিং নিচ্ছে, নিয়ে আসে ট্রেনিং নিচ্ছে, দেশের বাইরে সে কাজ করতে পারছে। ইস্পাত শিল্পে অবস্থা নেই, ওখান থেকে আপনার আনস্কিল লোক গিয়ে ওখানে কাজ করার মতো সুযোগ নেই। ইস্পাত শিল্পের ব্যবহার এবং ভবন নির্মাণে ইস্পাত শিল্পের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে এই ইস্পাত শিল্পের যে সম্ভাবনা, তাতে শ্রমিকরা কাজ করছে, কিন্তু এই শ্রমিকরা যে খুব বেশি যে তাদের প্রশিক্ষণ রয়েছে তা নয়। এই তাদের এই অদক্ষ শ্রমিকদের নিয়ে আপনারা কাজ করছেন, এবং এই খাতের সঙ্গে জড়িতরা, তারা বিশেষ করে বিশেষজ্ঞরা তারা বলছেন যে যদি কারিগরি দক্ষতা এদের বৃদ্ধি করা না হয়, তাহলে হয়তো এই ইস্পাতের তৈরি ভবনগুলো দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়তে পারে, এই আশঙ্কার কথা তারা বলেছেন। ধন্যবাদ। ইস্পাত শিল্প শুধু না, রিয়েল এস্টেট সেক্টর থেকে শুরু করে সবকিছু, রিহ্যাব একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলেছে পান্থপথে, ঢাকার পান্থপথে। সেখানে কিন্তু শ্রমিকদের ট্রেনিং দেওয়া হচ্ছে, বিনা পয়সা ট্রেনিং দেওয়া হচ্ছে শ্রমিকদের। মানে যে কোনো সাথে প্লাম্বিং, ইস্পাত শিল্প, রড, তারপরে আরো যা যা আমাদের ডেভেলপমেন্ট ক্ষেত্রে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে। তো ট্রেনিং এর কিন্তু আসলে এখানে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ না হওয়াতে আমাদের দেশের শ্রমিকের কিন্তু বাইরে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে, কারো মাথায় তার কাটা ঢুকছে, পায়ে তার কাটা ঢুকছে। যখন হেলমেট পরা দেওয়া, সে হেলমেট পরছে না, পায়ে তাকে বুট পরা দেওয়া, সে পড়ছে না। যার জন্য আমরা রিহ্যাবের পক্ষ থেকে একটি ট্রেনিং ইনস্টিটিউট খুলছি। সেই ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু সবার জন্য মুক্ত, আমরা ইয়াদের আমাদের যে আনস্কিল ইয়াদের জন্য, লেবারের জন্য। তো প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষিত হলে আপনার সামনে ইস্পাত শিল্প কেন, সব শিল্পই আপনার একটা জায়গা মতে পৌঁছে যাবে আমাদের। সেই ক্ষেত্রে আপনাদের শুধু এই রিহ্যাবের একটি উদ্যোগ, সেটি কি আমাদের পুরো দেশের যে এই শিল্পের সম্ভাবনা, সেই সম্ভাবনায় শ্রমিকদের যে যোগান, তাদের সেই প্রশিক্ষণ কি পর্যাপ্ত কিনা? আপনাদের শুধুমাত্র একটি ইনস্টিটিউট? না, এটা কখনোই না। এই ক্ষেত্রে এটা যেহেতু একটা ন্যাশনাল ইস্যু, এটা একটা জাতীয় ব্যাপার, এটাতে গভর্নমেন্টকে উদ্যোগ নিতে হবে। আমার মনে প্রতি জেলায় জেলায় এটা উদ্যোগ নিতে হবে, ইনস্টিটিউশন খুলতে হবে। এটা আমাদের তো ছোট্ট একটা মাত্র প্রয়াস, তো সেই জন্য অনেক জায়গায় উদ্যোগ নিতে হবে। আমি আপনাকে বলি, এখানে একটা আনস্কিল লোক আসলো, সে হেল্পারি কাজ করলো, কাজ করে কিন্তু সে যখন সে বাইরে অড জব করতে হয়, যখন সে প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরে যায়, তখন সে কিন্তু তাকে অড জব গুলো করতে হচ্ছে না। তো প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমার মনে করি আমাদের সরকার প্রধানদের এসব ব্যাপারে ভালো উদ্যোগ নিলে ইস্পাত শিল্প কেন, আমাদের আবাসন শিল্প এবং সব শিল্প প্রতিষ্ঠানই ভালো একটা রূপ লাভ করবে। রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ে একটি কথা উঠেছে যে ইস্পাত শিল্প দিয়ে যেসব আবাসন, যেসব ভবন নির্মাণ করা হয়, সেই ভবনগুলো আসলে খুব এই রক্ষণাবেক্ষণ ব্যয়টা অনেক বেশি, যার কারণে মানুষের আগ্রহটা একটু কম। এটা কিন্তু আমি বিশ্বাস করি না। ইস্পাত শিল্পে রক্ষণাবেক্ষণ ব্যয়
অত বেশি না। আমি আগে তো বলেছি যে 50 লাখ টাকা দিয়ে আপনি একটা বিল্ডিং আজকে তৈরি করলে 50 বছর পরে এই বিল্ডিংটা হবে 50 কোটি টাকা। তো সেই ক্ষেত্রে 50 গুণ বেড়ে যাচ্ছে। আর এখন এই যে আপনি আরসিসি বিল্ডিং যদি করে 50 বছর পর ওই বিল্ডিং এর কোনো মূল্য থাকবে না। তো সুতরাং ইস্পাত শিল্প দিয়ে যে ব্যয় ইয়েতে বেড়ে যাচ্ছে এটা ঠিক না। এটা আমাদের ধারণার অভাব, যার জন্য আমরা এই মন্তব্যগুলো করে থাকি। রক্ষণাবেক্ষণ ব্যয়টা আসলে কোন কোন ক্ষেত্রে, মানে এই ইস্পাত কে কেন্দ্র করে যেসব ভবন নির্মাণ করা হয় সেসবের রক্ষণাবেক্ষণ ব্যয় বলতে আপনারা আসলে কি বোঝান? আমরা কিন্তু রক্ষণাবেক্ষণ ব্যয় তো আপনি আরসিসি বিল্ডিং গুলো রক্ষণাবেক্ষণ আমাকে করতে হবে। আমার প্রতি 6 মাস অন্তর 1 বছর অন্তর আমাকে হোয়াইট ওয়াশ করতে হবে, আমাকে 5 সিন্স করতে হবে, আমাকে স্যানিটারি কাজগুলো করতে হবে। তো ইস্পাত তো আর কোনো একবার রং করে দিলেও তো ওটা সহজে আর ইয়েতে করতে হয় না, রঙের কাজগুলো করতে হয় না। এটা যারা না জানে তারা এটা, আমি মনে করবো এরকম এটা একটা ভুল একটা ধারণা, এই ধারণা সঠিক না। আপনি তো অনেকদিন ধরেই এই আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট এবং গত কয়েক বছরে আমরা দেখছি যে এই খাতের যে বাণিজ্যটি এবং সম্ভাবনা সব দিক দিয়ে মোটামুটি একটা মন্দা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং এবারের বাজেটেও আপনাদের বাজেটের পর আপনাদের প্রতিক্রিয়া আমরা দেখলাম যে খুব বেশি সুখকর মনে হলো না। মানে আসলে ব্যাপারটি যদি আমাদের একটু ব্যাখ্যা করেন। আপনি 2010-এ প্রথম গ্যাস বন্ধ হয় এই সেক্টরে। জি, গ্যাস বন্ধ হতে রিয়েল সেক্টরে একটা কালো ছায়া নেমে আসে। আবার 2010 সালের সেপ্টেম্বরে আপনার বাংলাদেশ ব্যাংকের সহজ সরল সুদে একটা লোন ছিল 9% ইন্টারেস্টে, সেই লোনটা বন্ধ হলো। এই দুইটা জিনিস পরপর 2টা দিন হলো। তখন রিয়েল এস্টেট সেক্টর যে 10 নেমে আসছে, যেটা এখন আস্তে 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 এটা খুব বাজে অবস্থা আছে। তো আমাদের এই বাজেটে যেটা ছিল সে ছিল বাংলাদেশ ব্যাংক থেকে একটা সিঙ্গেল ডিজিট একটা লোন ছিল, যিনি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে বিভিন্ন সময় বলছে যে আমাদের দাবি ছিল 20,000 কোটি টাকা একটা লোন। 20,000 কোটি না, 1,000 কোটি টাকাও যদি ঘোষণা দিত আমাদের এই তৈরি অ্যাপার্টমেন্ট, আমরা কিন্তু অ্যাপার্টমেন্ট তৈরি করে বসে আছি। সারা দেশে 30 থেকে 40,000 মতো অ্যাপার্টমেন্ট তৈরি করে আমরা বসে আছি। কাস্টমারও আছে, অ্যাপার্টমেন্ট ক্লিয়ার, কিন্তু আমরা কেন সেল করতে পারছি না? আমাদের কিছু নীতি নির্ধারণ করার কারণে। মনে করেন আপনার বাবা 1 কোটি টাকা রেখে গেছেন, উনি সৎভাবে ইনকাম করে ব্যবসা করে রেখে গেছে, কিন্তু আপনার ফাইলে টাকাটা নাই, যদি আপনার অপ্রদর্শিত মানে কালো টাকা। কালো টাকা মানে কালো টাকা না, এটা প্রদর্শন করা হয় না, সেজন্য টাকা। আপনি এখন একটা অ্যাপার্টমেন্ট কিনলে 1 কোটি টাকা যখন আপনি খরচ করতে যাবে তখন আপনাকে এই টাকার হিসাব দিতে হবে। সেই ক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন কস্ট হয় 25%। তো 1 কোটি টাকা যদি 25 লাখ টাকা চলে যায়, আপনি কি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন? সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন, যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই বাইরের দেশে যে ইয়েতে যে ব্যাপারে আপনি অ্যাপার্টমেন্ট কিনেন, সেখানে আপনি ফরেনার হিসেবে ইনভেস্ট করবেন। অথচ আমার দেশে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারছি না, আমি ফরেনার হিসেবে দেশের বাইরে কিনতে হচ্ছে আমাকে। এই জন্য আমরা অনেকে মনে করি কাস্টমার নেই, আমরা তো জানি লক্ষ লক্ষ কাস্টমার আছে, শুধু সিস্টেমের কারণে আমরা কিন্তু রেজিস্ট্রেশন কস্ট হাই, এত হাই। আপনি আশেপাশে কোনো দেশে এত বেশি রেজিস্ট্রেশন কস্ট নেই। সুতরাং আপনি কিছুদিন আগে রিয়াবের একটা তথ্য পাই, 130টা ডেভেলপার কোম্পানি তাদের আর 25,000 টাকা যে ইয়ারলি সাবসিডি সেটা বন্ধ জমা দিয়ে তাদের অফিস বন্ধ হয়ে গেছে। এরকম অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য হবে। কি করবে? কিছু করার নাই। আমি একটা ল্যান্ড নিলাম আপনার ডেভেলপ করার জন্য, আপনি ঠিকমতো না দিলে আপনি মামলা করবেন। 2-4টা অ্যাপার্টমেন্ট বিক্রি করছি যাদের কাছে, ওরা মামলাকে ব্যাংকের মধ্যে ব্যাংক মামলা করবে। তো 3 দিক থেকে যখন আমি মামলা খাবো তখন তো আমার আর উপায় নাই, তখন আমার সবকিছু চারটি ঘষে আমাকে চলে যেতে হবে। সুতরাং এই সেক্টরকে, এটা আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের মধ্যে 3 নম্বর একটা মৌলিক অধিকার। সুতরাং সরকার যদি এই মুহূর্তে আমাদের এই সেক্টরকে হাত না দেয়, এগিয়ে না আসে, আমরা কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছি। এর চেয়ে দুর্বলতা আমাদের যারা নেতৃবৃন্দ, ওরা সরকারকে হয়তো বুঝাইতে পারে নাই বা বুঝে আমাদের কাজগুলো আদায় করতে পারে নাই। যার জন্য সরকার যদি বুঝতো, অবশ্যই এই সরকারের আমলে উন্নয়ন হয় এমন কোন সেক্টর নাই। আপনি দেখেন প্রত্যেকটা সেক্টর কিছু না কিছু উন্নতি হয়েছে, কিন্তু শুধুমাত্র সবাই যেখানে বলে আপনার রিয়েল এস্টেট সেক্টরটা বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের এই সেক্টরে বন্ধ হয়ে যাচ্ছে। আমি মনে করব সরকারের সাথে আমাদের যারা নেতৃবৃন্দের ভালো সম্পর্ক থাকলে আমরা আগামী দিনে হয়তো এই অবস্থা থেকে আবার সিঙ্গেল ডিজিট লোনটা চালু করলে আমরা আবার দাঁড়িয়ে যেতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করি এই খাতের যে সম্ভাবনা সেটি আরো বিকশিত এবং সামনে এগিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর এতক্ষণ যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথি এবং রিহ্যাব সদস্য এ ক্লাস হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী জহির আহমেদের সঙ্গে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের যে আবাসন খাত এবং ভবন নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে।
ঘূর্ণিঝড় কোমেনের কারণে অন্তত 200 কোটি টাকা ক্ষতির কথা উল্লেখ করে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের কাছে ক্ষতিপূরণ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি এবং তার প্রভাবে দুদিন বন্দরের যাবতীয় কাজ বন্ধ থাকায় এই আর্থিক ক্ষতির মুখে পড়েছে বন্দর। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির মুখে পড়েছে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার অভিমত দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশেষজ্ঞদের মতে মূলত মৌসুমী বায়ুর শুরু অর্থাৎ বছরের এপ্রিল মে মাস এবং শেষ সেপ্টেম্বর অক্টোবর মাসে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। মৌসুমী বায়ু চলাকালে বা উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি তেমন নজির নেই, কিন্তু সব নজির ভঙ্গ করেছে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নোয়াখালী উপকূল অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় কোমেন। ঘূর্ণিঝড়গুলো উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়, সেগুলো সাধারণত আরেকটু পশ্চিমে তৈরি হয়, অনেকটা আমাদের সুন্দরবনের দক্ষিণাংশে, এবং সেগুলো ভারত উপকূল অতিক্রম করে। কোমেনটি একটু ব্যতিক্রমী এই কারণে যে এটা আরেকটু পূর্ব দিকে সরে এসে অনেকটা আমাদের মেঘনা মোহনার কাছাকাছি উৎপত্তি হয়েছে, যার ফলে এটা বাংলাদেশের দিকে এসেছে। আগে এই সাইক্লোনটা প্রি মনসুন আর পোস্ট মনসুন পিরিয়ডেই হতো, আর এখন মনসুন পিরিয়ডেই হচ্ছে। তো সে কারণে এখানে জলবায়ুর যে একটা বিশাল পরিবর্তনের বিষয় এখানে আছে, এটা একেবারেই অবধারিত। যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয় চট্টগ্রাম বন্দরকে। বিশেষ করে বৃষ্টি হলে বন্ধ হয়ে যায় বন্দরের বহির্নোঙরে পণ্য উঠানামা, আর ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত 4-এর উপর উঠলে বন্ধ হয়ে যায় বন্দরের সব ধরনের কার্যক্রম। 7 নম্বর বিপদ সংকেতের কারণে বৃহস্পতি এবং শুক্রবার বন্দরের কার্যক্রম পুরো বন্ধ রাখা হয়েছিল। তাই জাতিসংঘের জলবায়ু তহবিলের লস এন্ড ড্যামেজ কমিটির কাছে ক্ষতিপূরণ চাইতে যাচ্ছে বন্দর। ক্ষতির বিষয়টি আমরা যদি আন্তর্জাতিকভাবে ফোকাস করতে পারি, তাহলে আমরা যে এই ঘূর্ণিঝড়ের ফলে যে হচ্ছে এবং এটা যে জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে, এই বিষয়টি আমরা খুব উল্লেখযোগ্যভাবে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। এদিকে বিশেষজ্ঞদের অভিমত, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতির বিষয়টি সরকারিভাবে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা দরকার। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি যারা এবং ইউএনএসসিসিসি তারা সবাই কিন্তু এই ধরনের একটা ফান্ড রেখেছে। ক্ষতি নিরূপণের পদ্ধতিটা যেন সঠিক হয়, এইটা যদি হয় তাহলে আমাদের পক্ষে ইজিলি ওইসব জায়গায় বিট করে আমাদের ক্ষতিপূরণটা অন্তত আনতে পারবো। তবে জলবায়ু পরিবর্তনের কারণে কি ধরনের বিপর্যয় নেমে আসছে তার কোনো তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। এমনকি এই ব্যাপারে কিছু জানেন না বলে জানান সংস্থাটি চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে উপকূলবর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলো যখন বন্যার পানিতে ভাসছে, তখন পানির অভাবে আমন চারা রোপণ করতে পারছে না উত্তরের জনপদ গাইবান্ধার কৃষক। বাধ্য হয়ে অনেকেই সেচ দিয়ে চারা রোপণ করছেন। এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন কৃষিবিদরা। লোকসান পোষাতে কৃষকদের পাশে সরকারের দাঁড়ানো দরকার বলে মনে করছেন কৃষক নেতারা। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। নীলাকাশ জুড়ে জমাট বাঁধা সাদা কালো মেঘ, মেঘের ফাঁকে ফাঁকে কখনো উত্তপ্ত রোদ। আকাশে মেঘ জমলেও বৃষ্টি না থাকায় আমনের আবাদ নিয়ে হতাশ কৃষক। চাষিরা শেষ পর্যন্ত জমিতে সেচ দিয়ে আমন চারা রোপণ করছেন। বিনা খরচের আবাদ হলেও এবার আমন চাষে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে চাষিদের। চাষাবাদ খরচ বেশি হওয়ায় বোরোর মতো এবার আমনেও লোকসানের আশঙ্কা করছেন কৃষকেরা। যে সময় পানি হওয়ার দরকার সে সময় পানি নেই, এখন যদি সালতে পানি নেই তাহলে টাকা পয়সার দরকার। এই টাকা পয়সা এখন কিভাবে কি করি? এক মণ ধান উৎপাদন করতে 700 টাকা যায়, বাজারে নিয়ে গেলে সেটা হলো 430 টাকা। এর মতো খরচা আপনার তো হয়, তা আমরা তো হলো কৃষক কোন পাখে বাঁচবো, বাঁচার তো কোনো পথ দেখতেছি না। আমার তো খালি লস আর লস। বড় আবাদে লোকসানের পর আমন নিয়ে স্বপ্ন দেখলেও চাষিদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ছাপ। তাই তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারিভাবে কৃষকদের সহায়তা প্রদানের দাবি কৃষক নেতাদের। এই বিপদের হাত থেকে যদি চাষিদেরকে রক্ষা করতে হয়, তাহলে আমি মনে করি যে সরকারের অতি দ্রুত কৃষি সহায়তা একটা কর্মসূচি চালু করা দরকার। আমন ফসলের জন্য বা ভর্তুকি দেয়া এবং বিনা পয়সায় সার, কীটনাশক, বীজ এগুলি সরবরাহ করা। এদিকে সময় মতো বৃষ্টিপাত না হওয়ার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন কৃষিবিদরা। যখন বৃষ্টিপাত না হবে তখন শ্যালো টিউবওয়েল বা যেগুলো চালু করা দরকার সেই শ্যালো টিউবওয়েল চালু করে তার সময় মতো আমনটা লাগানোর জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। গত বছর জুলাই মাসে গাইবান্ধা কৃষি বিভাগ বৃষ্টিপাত রেকর্ড করে 162 মিলিমিটার। চলতি বছর জুলাই মাসে রেকর্ড করা হয় 130 মিলিমিটার বৃষ্টি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
ভরা মৌসুমেও মুখে হাসি নেই দেশের রেণু ও পোনার যোগানদানকারী যশোরের চাঁচড়ার মাছ চাষি ও হ্যাচারি মালিকদের। মৌসুমের শুরুতেই তীব্র খরা আর পরবর্তীতে অতিবৃষ্টির কারণে বেচাকেনা একেবারেই শূন্যের কোঠায়। এই অবস্থায় হ্যাচারি মালিকদের দাবি, এতে অন্তত 150 কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন তারা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা দেশে মাছের যে পরিমাণ রেণুপোনা উৎপাদন হয় তার 65% উৎপাদন হয় যশোরের চাঁচড়ার হ্যাচারিগুলোতে। এসব হ্যাচারিতে বছরে উৎপাদিত 1,62,000 কেজি রেণুকে পোনা হিসেবে বড় করতে কাজ করেন কয়েক হাজার মৎস্য চাষী। তাই জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ব্যস্ত সময় কাটে চাষীদের। তবে এ বছর মৌসুমের শুরুতেই তীব্র খরা এবং পরবর্তীতে অতিবৃষ্টির কারণে ব্যস্ত চাঁচড়া মৎস্যপল্লী এখন খাখা করছে। মাছ নিয়ে বসে থাকলেও দেখা নেই ক্রেতার, ফলে বড় ধরনের লোকসানের দুশ্চিন্তায় সময় কাটছে তাদের। এই বছর যে পরিস্থিতি বন্যার, আমাদের কোটি কোটি টাকার মাছ মারা গেছে। প্রত্যেক বছর দেখাচ্ছে ম্যাক্সিমাম 1-1.5 কোটি টাকা মাছ বেচাকেনা করি, এবছর 20-30 লক্ষ টাকা মাছ বেচাকেনা হয়েছে। ঘের ফেরি সব ভেসে গেছে, আমাদের সেরকম অবস্থা ভালো যাচ্ছে না। 60% রেণু বেচাকেনা হয় এই চাষরার থেকে। এই সিজনে মনে করেন যে 10% রেণু বেচাকেনা হয়নি। সাধারণ মাছ চাষি ও ব্যবসায়ীদের সাথে দুরবস্থায় রয়েছেন এর সাথে সংশ্লিষ্ট খেটে খাওয়া মানুষেরাও। বন্যার কারণে কোথাও থেকে খরিদ্দার আসতে পারছে না এবং আমাদের লস হচ্ছে। এই রোজার ঈদের পরে এসে একদম আমাদের বেচাকেনা ডাউন করে দিচ্ছে। হ্যাচারি মালিকরা বলছেন ইতোমধ্যে রেণু বিক্রি কমে 4 ভাগের 1 ভাগে নেমে এসেছে। এতে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা। যেখানে 80 কেজি 100 কেজি করে রেণু যেত সপ্তাহে, সেটা এখন 30 কেজিতে চলে এসেছে। প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত জায়গায় রেণু আমরা সরবরাহ করি সেখানে পুকুর টুকুর ভেসে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এবছর খুবই ক্ষতির মধ্যে আছি। এই অবস্থায় হ্যাচারি মালিক সমিতির নেতারা বলছেন চলতি বছর প্রায় 150 কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন তারা। আজকে মাছ চাষিরা কিভাবে আমাদের এই ক্ষতিকে পোষায় দেবে সেটা নিয়ে আমরা চিন্তিত। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করছি, এই মৎস্য সেক্টরে এবার যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের একটি তালিকা তৈরি করে ভর্তুকির ব্যবস্থা করবেন। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে যশোরে হ্যাচারি রয়েছে 47টি আর নার্সারি রয়েছে 915টি, আর এর সাথে জড়িত রয়েছেন লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, যশোর। 2018 সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে রাজধানীর পূর্বাঞ্চলের নিজস্ব জায়গায়। চীন সরকারের আর্থিক সহায়তায় স্থায়ী এই অবকাঠামো নির্মাণ করা হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 796 কোটি 1 লাখ টাকার এই প্রকল্পে 625 কোটি 70 লাখ টাকার অনুদান দেবে চীন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 3,368 কোটি 63 লাখ টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, নিজস্ব অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত বাণিজ্য মেলা আগের স্থানেই হবে। এ সময় তিনি জানান, বাংলাদেশে যুক্ত হওয়া ছিটমহলগুলোতে আগামী 3 মাসের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। ইলেকট্রিক্যাল যন্ত্র ও যন্ত্রাংশ এবং ইলেকট্রনিক পণ্যের আগামী 3 বছরের জন্য 5% নগদ প্রণোদনা এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইলেকট্রিক্যাল শিল্প পার্ক স্থাপনের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার দুপুরে এফবিসিসিআই এর সংবাদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের সভাপতি মাতলুব আহমদ। সংবাদ সম্মেলনে আগামী 6 থেকে 8 অগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্ডিয়া ইনভেস্টর 2015 আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এর আয়োজক হিসেবে থাকছে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও গতি পাবে বলে আশা করেন এফবিসিসিআই সভাপতি। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে যেসব বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা দ্রুত কার্যকর করার আশা প্রকাশ করেন তিনি। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং ইলেকট্রনিক পণ্যে বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি উন্নয়ন প্রযুক্তি সম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ প্রদান ও রপ্তানি বৃদ্ধির জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে 2টি প্রস্তাব করছি। এই খাতে 3 বছরের জন্য 5% হারে ক্যাশ ইনসেন্টিভ প্রদান করা, স্পেশাল ইকোনমিক জোনে যে কোনো একটি ইলেকট্রিক্যাল শিল্প পার্ক স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া।
বাংলাদেশের মুদ্রা টাকার বিপরীতে আন্তর্জাতিক মুদ্রাগুলোর মান ওঠানামার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারকরা। তাই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক, সরকার এবং রপ্তানিকারকদের যৌথ প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার বিকেলে বিজিএমইএ ভবনে আয়োজিত এক সেমিনারে অর্থনীতিবিদ অধ্যাপক মামুন রশিদ বলেন, দেশের মোট 33 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মাত্র 9% যুক্তরাষ্ট্র এবং বাকিটা অর্জিত হচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে। তিনি বলেন, মার্কিন ডলারের মান খুব বেশি পরিবর্তিত না হলেও গেল 6 মাসে ইউরো, পাউন্ড সহ অন্যান্য মুদ্রা ব্যাপক ওঠানামা করেছে। বিজিএমএ সভাপতি আতিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে আন্তর্জাতিক মুদ্রা মানের ওঠানামার মধ্যেও আর্থিক বিপর্যয় এড়িয়ে রপ্তানি সচল রাখার বিষয়ে আলোচনা করেন বক্তারা। প্রতি বছর বাংলাদেশে প্রায় 21,000 ব্রিটিশ ভিসা দেওয়া হয়, আর এই ব্রিটিশ ভিসা আবেদন ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় গত বছরের 1 অক্টোবর। এর ফলে অতিরিক্ত সময়ক্ষেপণের পাশাপাশি বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের হারও। এতে প্রবাসীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এ বিষয়ে শিগগিরই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। শুধুমাত্র খরচ কমানোর অজুহাতে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেন্টার ঢাকা থেকে ভারতের দিল্লিতে স্থানান্তর প্রায় 1 বছর হয়েছে। আর এই সময়ে প্রবাসী সহ ব্রিটিশ ভিসা প্রার্থীদের বেড়েছে শুধুই ভোগান্তি। যথার্থ কাগজপত্র থাকার পরও ভিসা আবেদন প্রত্যাখ্যানের পাশাপাশি বেড়েছে ভিসা বিলম্বের জন্য ভুক্তভোগী সংখ্যা। এই বছরের অনুষ্ঠানে মুস্তাফিজ শফি সহ অনেক কবি সাহিত্যিককে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা ভিসা পান নাই এবং সে কারণে আমাদের অনুষ্ঠানটা সৌন্দর্যটা অনেকটা হানি হয়েছে এবং আমরা খুবই শঙ্কিত ভবিষ্যতে অনুষ্ঠানগুলো আমরা করতে পারবো কিনা না। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 21,000 ভিসা প্রদান করা হয়। ভিসা আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র ভারত থেকে যাচাই বাছাই না করে মন গড়া সিদ্ধান্ত দেওয়ার ঘটনা বাড়ছে বলে মনে করেন অনেকে। বাংলাদেশের মতো একটা দেশ যদি ব্রিটেনে 3টা হাই কমিশন চালাইতে পারে, লন্ডনে মেইনটা, এরপরে আর 2টা আছে বার্মিংহাম, ম্যানচেস্টার, ব্রিটেনের মতো দেশ বাংলাদেশে পারবে না কেন? একটা ভিসা নিতে হইলে মানুষের লক্ষ হাজার হাজার টাকা দিতে হচ্ছে একটা ফিস। সেই ফিসটা দিয়েই তারা চালাইতে পারে। বছরে 21,000-এর উপরে ভিসা হয়, এটা আপনারা জানেন। ভারত থেকে পুনরায় বাংলাদেশে ব্রিটিশ ভিসা সেন্টার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানালেন বঙ্গবন্ধুর নাতনি টিলিপ সিদ্দিকী এমপি। কারণ আমি শুনেছি যে মানুষের অসুবিধা হচ্ছে ভিসা সেশনটা নিয়ে যাওয়ার পর, আমরা দেখি কি করা যায়। আমরা চেষ্টা করব যে মানুষের জন্য জানি আরো ইজিয়ার হয়ে যায়, আমরা এখানে নিয়ে আসার চেষ্টাটা করব। আমরা 3 জন একসাথে কাজ করব, এটা আমরা প্লেজ করে ফেলেছি। ব্রিটেন বাংলাদেশে প্রতি বছর প্রায় 200 কোটি পাউন্ডের ব্যবসা পরিচালনা করে, আর ব্রিটেনে রেস্টুরেন্ট ব্যবসায় বার্ষিক 350 কোটি পাউন্ডের লেনদেনের মধ্যে বাংলাদেশিদের অংশ 80%। ব্রিটেনের সাথে বাংলাদেশের গভীর সম্পর্কের কারণে দিন দিন ভিসা আবেদনের হার বাড়লেও ভোগান্তি কমছে না কোনো অংশে। নানা ধরনের এসব বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে বাংলাদেশের সরাসরি ভিসা আবেদনের কার্যক্রম চালু করা হবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জুলাইতে চাঙ্গা হয়েছে ব্রিটেনের উৎপাদন খাত। গেল মাসে দেশটির ক্রয় ব্যবস্থাপনা সূচক বেড়ে দাঁড়িয়েছে 51.9%। জুনে এর পরিমাণ ছিল 51.4%। গবেষণা সংস্থা মার্কিট বলছে, টানা 26 মাসের মধ্যে জুলাইতে সর্বোচ্চ বেড়েছে দেশটির পিএমআই। মজুরি বাড়ায় এই সময়টায় বেড়েছে ভোক্তা ব্যয়। এ কারণে বেড়েছে উৎপাদন খাতের কার্যক্রম। বিনিয়োগে আস্থা ফিরে পেতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে স্টার্লিং আর ইউরোর বিনিময় হার কিছুটা অস্থিতিশীল থাকায় বাধাগ্রস্ত হচ্ছে দেশটির রপ্তানি বাণিজ্য। বছরের দ্বিতীয় প্রান্তিকে 10% মুনাফা করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। ইয়েনের দুর্বল মান আর বিভিন্ন খাতে ব্যয় কমানোর কারণে এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির আয় বেড়ে দাঁড়িয়েছে 64,630 কোটি ইয়েন। গেল বছরের একই সময় এই পরিমাণ ছিল 58,770 কোটি ইয়েন। এ বিষয়ে টয়োটা কর্তৃপক্ষ বলছে, নির্মাণ কার্যক্রমে ব্যয় কমায় এবং বৈদেশিক লেনদেন অনুকূলে থাকায় মুনাফা ভালো হয়েছে। তবে এই সময়টায় জাপান এমনকি ইউরোপে কমেছে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রির পরিমাণ। চীনে নির্মিত গাড়ি সাশ্রয়ী হওয়ায় দেশটির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতেও হিমশিম খেতে হচ্ছে টয়োটার।
আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে ৮০ থেকে ৯০টি নতুন বোয়িং ও এয়ারবাস কোম্পানির যাত্রীবাহী বিমান কেনার পরিকল্পনা করছে ইরান। এ বিষয়ে ইরানের সিভিল এভিয়েশন সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, পরমাণু চুক্তির কারণে পশ্চিমারা বিভিন্ন খাত থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করায় এই উদ্যোগ নিচ্ছে ইরান। দেশের মোট যাত্রীবাহী বিমানের সংখ্যা বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং এয়ারবাসের কাছ থেকে বিমানগুলো কিনতে ইরানের খরচ পড়তে পারে $২,০০০ কোটি। ইরানের এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, আগামী দশকে ইরানের অন্তত ৪০০ থেকে ৫০০টি যাত্রীবাহী বিমানের প্রয়োজন হবে। বর্তমানে ইরানে যাত্রীবাহী বিমান রয়েছে ১৪০টি, যার বেশিরভাগই পুরনো এবং এগুলোর যন্ত্রাংশের পরিবর্তন জরুরি। দর্শক, এবারে আমরা জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbg.org তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গতকাল যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি, আজ কিন্তু দিনের শুরুতে তার ঠিক উল্টো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ডিএসসির প্রত্যেকটি সূচক অর্থাৎ 3টি সূচকই ডিএসসি এক্স, এস এবং 30 ইন্ডেক্স কিন্তু নিম্নমুখী রয়েছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক এক্স, সেটি 12 পয়েন্ট কমে 4859 পয়েন্টে অবস্থান করছে। 2 পয়েন্ট কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যে সরিয়া ইন্ডেক্স এস এর সূচক, সেটি এখন 1205 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও 6 পয়েন্ট কমে 1898 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন হয়েছে 218 কোটি টাকা। এর মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 104টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 133টির এবং অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। আমরা যদি শীর্ষ 20-এর কোম্পানিগুলোর সার্বিক অবস্থা আপনাদের জানাই, তাহলে দেখতে পাচ্ছি যে শীর্ষ 20-এর শুরুতে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস কোম্পানি লিমিটেড। এর প্রতি শেয়ার 157 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 163 টাকা 80 পয়সা থাকলেও আজকে কিন্তু সর্বনিম্ন লেনদেন মূল্য 156 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ ছিল 163 টাকা 70 পয়সা। বীজ হ্যাচারি, এটি 23 টাকা দর নিয়ে অবস্থান করছে 2 নম্বর স্থানে। 23 টাকা 80 পয়সা ছিল সর্বোচ্চ দর। গতকাল 21 টাকা 70 পয়সায় লেনদেন শেষ করলেও আজকে 22 টাকা ছিল সর্বনিম্ন দর। খুলনা পাওয়ার কোম্পানি, এটি 29 টাকা 80 পয়সা দর নিয়ে আজকে শীর্ষ 20-এর 3 নম্বরে যে অবস্থান করছে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটি অবস্থান করছে 3 নম্বর স্থানে, আপনাদের যেমনটি বললাম, এবং সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি 30 টাকা 20 পয়সা। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 28 টাকা 70 পয়সা এবং আজকের 29 টাকা ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য। ইউনাইটেড এয়ার, এটি 4 নম্বর স্থানে অবস্থান করছে 11 টাকা 50 পয়সা দর নিয়ে, 12 টাকা ছিল সর্বোচ্চ দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 11 টাকা 70 পয়সা এবং আজকের সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 11 টাকা 40 পয়সা। এসিআই, এটি 5ম স্থানে অবস্থান করছে 585 টাকা দর নিয়ে, 595 ছিল সর্বোচ্চ দর আর 580 টাকা ছিল সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 574 টাকা 30 পয়সা। অ্যাপোলো ইস্পাত, এটি 6 নম্বর স্থানে অবস্থান করছে 22 টাকা 80 পয়সা দর নিয়ে, 23 টাকা ছিল সর্বোচ্চ দর, 22 টাকা 40 পয়সা ছিল সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 22 টাকা 70 পয়সা। ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, এটি 7 নম্বর স্থানে অবস্থান করছে 27 টাকা 20 পয়সা দর নিয়ে, 28 টাকা 40 পয়সা ছিল সর্বোচ্চ দর, 26 টাকা 90 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 27 টাকা 70 পয়সা। আজকে 72 টাকা 50 পয়সার দর নিয়ে শীর্ষ 20-এর 8 নম্বর স্থানে অবস্থান করছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক্স লিমিটেড। এই কোম্পানিটি আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটির সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 74 টাকা 50 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 72 টাকা। আজকে 71 টাকা 70 পয়সা ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য। বেক্সিমকো রয়েছে 34 টাকা 40 পয়সা দর নিয়ে শীর্ষ 20-এর 9ম স্থানে, 34 টাকা 70 পয়সা ছিল সর্বোচ্চ দর আর আজকে সর্বনিম্ন দর ছিল 34 টাকা 20 পয়সা। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 34 টাকা 40 পয়সা। আর লাফার্জ সুরমা সিমেন্ট, এটি 125 টাকা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 10 নম্বর স্থানে। 126 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ দর, 124 টাকা 40 পয়সা সর্বনিম্ন দর ছিল। আর গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 125 টাকা 50 পয়সা। তারপরের যে কোম্পানিগুলো শীর্ষ 20-এর 11 নম্বর স্থানে অবস্থান করছে, ফ্যামিলি টেক্স, কেয়া কসমেটিক্স রয়েছে 12 নম্বর স্থানে, এসপিসিএল এটি রয়েছে 13 নম্বর স্থানে, বিএক্স ফার্মা রয়েছে 14 নম্বর স্থানে এবং বিএসআরএম লিমিটেড এটি রয়েছে 15তম স্থানে, স্কয়ার ফার্মা 16তম স্থানে, আইএফআইসি ব্যাংক খাতের প্রতিষ্ঠান রয়েছে 17তম স্থানে। তো মোটামুটি শীর্ষ 20-এর এই কোম্পানিগুলোর খবর আপনাদের জানালাম। আর একবার যদি সূচকগুলো জানাই, তাহলে এখনো পর্যন্ত সবগুলো সূচকই নিম্নমুখী ধারা অব্যাহত রেখেছে। এর মধ্যে ডিএসসির যে
প্রধান সূচক এক্স, যেটি কিছুক্ষণ আগেই 12 পয়েন্ট কম ছিল, এখনো কিন্তু একই রকম অবস্থা রয়েছে, 12 পয়েন্ট কমে 4859 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির যে প্রধান সূচক, এবং বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি 6 পয়েন্ট কমে 1898 পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সূচকের অবস্থা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তো দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। বাজেটে কাঁচামাল আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় ইস্পাত শিল্পের অগ্রযাত্রা ব্যাহত, বাড়ছে ভবন নির্মাণ ব্যয়। শুল্ক কমলে রপ্তানি আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় কোমেনের কারণে প্রায় 200 কোটি টাকার ক্ষতির শিকার চট্টগ্রাম বন্দর। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের কাছে ক্ষতিপূরণ চাইবে বন্দর কর্তৃপক্ষ। দক্ষিণের জেলাগুলোতে বন্যা দেখা দিলেও পানির অভাবে আমন চারা রোপণ করতে পারছেন না গাইবান্ধার কৃষকরা। জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন কৃষিবিদরা। অতিবৃষ্টি আর অনাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত যশোরের হ্যাচারিগুলো। ভরা মৌসুমেও নেই রেনু ও পোনার বেচা বিক্রি। প্রায় 150 কোটি টাকার ক্ষতির দাবি হ্যাচারি মালিকদের। এবং দিল্লিতে স্থানান্তরের পর ব্রিটিশ ভিসা পেতে সময় লাগছে প্রবাসীদের, বেড়েছে প্রত্যাখ্যানের হারও। সমাধানের আশ্বাস বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপির। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন, *SM লিখে পাঠিয়ে দিন 1624 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়ের।